সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দি পলিটিক্যাল ড্রামা পক্ষ থেকে। যারা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের দি পলিটিক্যাল ড্রামার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রাজনৈতিক বিশ্লেষণী আলোচনায়। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আহ, ফ্রান্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের শ্রদ্ধেয় এম এ কাশেম স্যার। তার সঙ্গে একটু আমরা কথা বলবো, আমরা জানবো আজকের পরিস্থিতি, আজকের রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতির যে রূপরেখা সেই বিষয়টা নিয়ে। তো আহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর ধন্যবাদ। আমি সাধারণত যেভাবে প্রশ্নটা শুরু করি সেটা হচ্ছে যে কেমন আছেন আপনি এবং কেমন আছে আপনার দেখা বাংলাদেশ। মূলত একটার সঙ্গে দুইটা প্রশ্ন। আমি প্রথমেই আপনার শাহাদাত রাসেল, আপনাকে এবং আপনার এই পলিটিক্যাল ড্রামার সাথে সংযুক্ত সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন সকলকে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা। কেমন আছি? 5ই আগস্ট 2024-এর পরে এই উত্তর দেওয়ার মতন ভাষা নাই। কারণ আমরা তো মুসলমান হিসেবে, মানুষ হিসেবে যখন যার সাথে যেখানে কথা হইছে, দেখা হইছে, সব সময় বলে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। কিন্তু 5ই আগস্ট 2024 আমাদের নারীর যে টান, যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তারপরে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বা যে যেখানেই থাকি না কেন, ওই নারীর টানের যে মা, সেটা তো আমার মাতৃভূমি। তো আমার মা যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে সন্তান হিসাবে তা আমি বলতে পারি না যে আমি ভালো আছি। তো এই আজকের বাংলাদেশ, এ প্রসঙ্গে আমি একটা সুদূর প্রসারী ইতিহাসের কথা বলতে চাই। আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, হাজার বছরের ইতিহাসে বাঙালি আমরা কখনো বাঙালির দ্বারা শাসিত হইতে পারিনি। সেই মোগল, পাঠান, ইংরেজ, পাকিস্তান, আমরা শাসিত হইছি ভিন্ন জাতির দ্বারা। বাঙালিকে শাসন করার অধিকারটা আমরা মূলত এই স্বপ্নটা দেখা শুরু করেছিলাম সেই 52-21 পূর্ব মুহূর্তে। 47-এর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির পরে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করলাম, যে আমরা যে স্বপ্ন নিয়ে আপনার ভারত থেকে পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়েছি, আমাদের ধর্মীয় একটা চেতনা থেকে, সেই আ স্বপ্ন আমাদের বাস্তবায়ন হচ্ছে না। কারণ প্রথমেই পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভাষার উপরে আঘাত হানলো। যেটা ধরেন মানে ব্রিটিশ আমলেও আমাদের ভাষার উপরে এইভাবে আঘাতটা আসে নাই, যেটা পাকিস্তানিরা করছে। এবং সেই স্বপ্ন ভঙ্গের ওই অগ্রযাত্রায় পুরুধা যে ব্যক্তিত্বটা ছিলেন, সেটাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির খেতাব অর্জন করেছিলেন, সেটা বিবিসির একটা জরিপের মাধ্যমে, ওইটা আপনারা জানেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, সবাইকে ডিঙ্গিয়ে, এবং 75-এর 15ই আগস্টের মর্মান্তিকতার পরে আওয়ামী লীগ তখন বিরোধী দলে, অর্থাৎ 96-এর প্রথম আমরা 21 বছর পরে সরকার গঠন করি, তারও আগে বঙ্গবন্ধু এই জরিপে যে আহ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির খেতাব অর্জন করবে, এটা আমাদের কাছে অনেকটা অত্যাচার্যের মতন ছিল। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছিলাম,
সেটা হেই সেটা হচ্ছে আমাদের যখন বাসার উপরে আঘাত আসলো, আমরা ২১শে ফেব্রুয়ারির ঢাকার রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়ে আমরা আমাদের ভাষার দাবি প্রতিষ্ঠিত না, ওই সময়টাতে আমি বলব প্রতিষ্ঠিত না করতে পারলেও মোটামুটি সংগ্রামে অবতীর্ণ হয়ে গেছি। এরপরে ৫৪ নির্বাচন যুক্তফ্রন্টের নেতৃত্বে সেদিন আমরা মোটামুটি একটা মানে মুসলিম লীগের মতন একটা দলকে হারাই, হ্যাঁ? আমরা সরকার গঠন করতে পেরেছি। কিন্তু মূল পাকিস্তানের অদ্যাবধির অবস্থাটাই দেখেন না। হ্যাঁ, আপনি সরকার গঠন করলে সরকার টিকবে না যদি আপনার আর্মি এবং অ্যা কি করে প্রভু রাষ্ট্র যারা থাকে, হ্যাঁ? কোন সময়ে চীন থাকে, কোন সময়ে আপনার আমেরিকা থাকে। ওদের মনতুষ্টি না করতে পারলে আপনাকে সরকার পরিচালনা করার সুযোগ দেওয়া হয় না। যেটা যুক্তফ্রন্ট থেকে আমাদের শিক্ষা এবং অদ্যাবধি যেটা পাকিস্তান কিছুদিন আগে যেটা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। যাই হোক, ওকে। সেই অবস্থা থেকে আমরা উম মানে ইতিহাস লম্বা না করলেও যদি আমরা এতটুকুতে আসি যে আমরা ৭০ এর নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তানের শাসন ক্ষমতায় আসতে পারে নাই, সরকার গঠন করতে পারে নাই। এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মোকাবেলা করার জন্যেই সেদিন বাঙালি কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ পাকিস্তানিরা ২৫শে মার্চ রাত্রে যদি আমাদের উপরে এইভাবে নির্বিচারে গণহত্যা শুরু না করত, হ্যাঁ? তাহলে হয়তো পরিবেশ পরিস্থিতি অন্যদিকে ঘুরে যেতে পারত। যাই হোক, তারপরে তো আমরা একেবারে রক্ত সাগরের বিনিময়ে এত অল্প সময় অর্থাৎ ৯ মাস ১০-১২ দিন হবে। এই সময়ে সামান্য একটা ভূখণ্ড, হ্যাঁ? এটা বৃহৎ একটা অংশ জুড়ে না। আমাদের যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ আয়তনটা তো খুব একটা বড় না। ছোট্ট একটা জায়গা। আর তখন আমাদের জনসংখ্যা ছিল মাত্র ৭ কোটি সামথিং। যেটাকে আমরা ৭ কোটিও বলতাম, ৭.৫ কোটিও বলতাম। সেই অবস্থাতে ৩০ লক্ষ লোককে আত্মাহুতি দিতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এটা কি চিন্তা করা যায়? ভাবা যায়? এবং ২ লক্ষ বা মতান্তরে ৪ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কিছুর পরে যারা পরাজিত হয়েছিল, সেই শক্তিটা তো মূলত আমরা কি যুদ্ধ বাঙালি আল-বদর, রাজাকার, আল-শামস এদের বিরুদ্ধে করছিলাম নাকি? আমরা তো যুদ্ধ করছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে। যার কারণে স্বাধীনতার পরে অর্থাৎ ১৬ই ডিসেম্বর আমরা যদি ধরি, যদিও আমি মনে করি ১০ই জানুয়ারি হইলো আমাদের মূলত স্বাধীনতা, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আ কি বলে এটা সার্থক হয়েছে। আমরা কি কোনো জিঘাংসা পরায়ণ হয়েছিলাম? যারা আমাদের এই ভূখণ্ডের মানুষ ছিল, যারা মুসলিম লীগ করেছিল, নেজাম ইসলাম করেছিল এবং যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি এই আ সামরিক দস্যুদেরকে সহযোগিতা করার জন্যে এরা বাংলাদেশের অভ্যন্তরে রাজাকার, আল-বদর, আল-শামস এটা হইল তাদের মিলিশিয়া বাহিনী গঠন করেছিল এবং এদেরকে সহযোগিতা করা হয়েছিল শান্তি কমিটির মাধ্যমে। কিন্তু আমরা তো তাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু করি নাই। এই যে ২ লক্ষ বলেন বা ৪ লক্ষ বলেন মা-বোনদেরকে যে অত্যাচারিত হয়েছে যে মা-বোনেরা, এটা কি পাকিস্তানি পশ্চিম পাকিস্তান থেকে আইসা তারা কি আপনার আমার বাড়িঘর চিনতো?
বা কার বাড়িতে যুবতী মেয়ে আছে, এটা তো চিনতো না তারা। তাদেরকে চিনেছে তো এই রাজাকার, আলবদর, আল শামস যারা ছিল, শান্তি কমিটিতে যারা ছিল, তারাই পথ চিনিয়ে নিয়ে গেছে ওই বাড়িতে বা ওই ঘরে। ওই মেয়েটাকে উঠে আনছে, ওই মাটাকে উঠে আনছে, ও বোনটাকে উঠে আনছে। এই সেই গোষ্ঠী বঙ্গবন্ধু আসার পরে উনি কি বলেছিলেন? যারা অগ্নিসংযোগের সাথে জড়িত, যারা খুনের সাথে জড়িত না হয়ে, যারা জড়িত তাদের ক্ষমা নাই, বাট যারা জড়িত না, বাট এই সমস্ত বাহিনীতে সম্পৃক্ত হয়েছিল, তাদেরকে উনি সাধারণ ক্ষমা করে দিলেন। এই যে একটা বিশালতা, এই বিশালতার প্রতিদানটা এই বঙ্গবন্ধু পেয়েছেন তার মাত্র ৩ বছর কয়েক মাসের মধ্যে। ১৯৭৫-এর ১৫ই আগস্টের কালো রাত্রিতে একটা সদ্য স্বাধীন দেশের উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন, বা মৃত্যুর ওই মুহূর্তে উনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। ৩২ নাম্বারের মতন একটা বাড়ি, অরক্ষিত একটা বাড়ি, সেখানে উনি বসবাস করতেন। আজকে আমার দুঃখ হয়, রাজনীতি মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, মানুষের উপকারের জন্যে আপনার জীবন যৌবন, আপনার সময়, মেধা, শ্রম আপনি বিসর্জন দিবেন। আমি এটাই মনে করি রাজনীতি। কিন্তু যদি একবার দেখেন যে একটা দেশের রাষ্ট্রপতি, যার অঙ্গুলি হেলনে, যার নামে একটা জাতি যুদ্ধ, সশস্ত্র যুদ্ধের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছে, সারা পৃথিবীর মানুষের কাছে উনি বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন। কিন্তু আমরা আমাদের দেশের মানুষকে আমরা আ উনাকে কি ওইভাবে সম্মান দিতে পারছি? সম্মান দিতে পারি নাই আমরা। হ্যাঁ? আমরা উনাকে ওইভাবে মূল্যায়ন করি নাই। শুধু তাই না, রাসেল ভাই, ১৯৭৩ সনের পার্লামেন্ট নির্বাচনে, বা যদি আপনি এর আগে যান, ৭০-এর জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন, ওটা তো ধরেন স সবাই অলমোস্ট আওয়ামী লীগের নেতা। এই সব নেতার উপরে একটা জরিপ চালান আজকের বাংলাদেশ। আজকের নতুন প্রজন্মকে আমি আহ্বান জানাচ্ছি, এই সকল নেতৃবৃন্দের জীবনের উপরে আপনারা একটা জরিপ চালান। কি পাবেন সেখানে? সততা, নির্মোহতা এবং জনগণের জন্য জীবনের, অর্থাৎ বাপ দ্বারা দাদা রেখে যাওয়া সম্পদ বিসর্জন দেওয়ার ইতিহাস। সেই ইতিহাস থেকে জাতি কেন ঘুরে দাঁড়ালো, সেটার জন্য কে দায়ী? ৭৫-এর ১৫ই আগস্ট যদি এ জাতির ভাগ্যে না আসতো, আজকের এই বাংলাদেশ, আমাদের ছেলেরা আজকে ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এশিয়ার বিভিন্ন দেশ বলেন, পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যে প্রান্তে আজকে বাঙালি অবস্থান না করতেছে। আমার বিশ্বাস, এই ছোটখানি দেশে আজকে ১৮ কোটি মানুষ হইলেও এই মানুষগুলোর বিদেশ আসার কোনো দরকার ছিল না। আমি নিজেরকে বলি, আমার জীবনে আমি অনার্স মাস্টার্স করেছি। তার মানে কি, এই অনার্স মাস্টার্স করার পিছনে গোটা জাতির একটা ইনভেস্টমেন্ট ছিল এখানে। গোটা জাতির পয়সা আমার পিছনে ব্যয় হয়েছে। সে জাতির জন্য আমি কি করলাম? আমি তো কিছুই করার সুযোগ পাই। কারণ আমি মাস্টার্সের ২ বছর পরে বিদেশ চলে আসছি।
তাইলে এই জাতি যে আমার পিছনে একটা ইনভেস্টমেন্ট করলো, আমি তো এটা রিটার্ন কিছুই করতে পারি। এটা হইলো আমার নিজের সচেতনতা বোধ থেকে। বাট আমি ওই জায়গাটাই বলতেছি যে রাজনীতি যে একটা ধারণা ছিল, হ্যাঁ, বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা বাংলাদেশে তৎকালীন অবস্থাতে, অর্থাৎ আমি বলবো ৫৪ থেকেই যারা রাজনীতির হাতে করে নিয়েছিলেন, রাজনীতিতে নিজেকে সংযুক্ত করেছেন, তৎকালীন সময়ের আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তীতেও দেখেন আপনার আপনি হয়তো হ্যাঁ ঠিক আছে, সবাইকে আপনি এক জায়গায় পাবেন না, এখানে তো কিছু ধানের মধ্যে চিটা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আজকের অবস্থাতে চিটার মধ্যে ধান, অর্থাৎ খুঁজে পাইতে কষ্ট হয়। আজকের রাজনীতিতে যে বিরাজনীতিকরণ, এটা তো শুরুটা কে করলো? আজকে অনেক সত্য কথাই বলতে নিজের বিবেকে বাদে যে ৭৫ পরবর্তীর ইতিহাস যদি আপনি একটু করে অনুসরণ করেন, দেখেন সেটা কি হয়েছে। হ্যাঁ, আমাদেরকে শিখানো হয়েছে যে রাজনীতিকদের হাত থেকে রাজনীতি ছিনিয়ে নেওয়া হবে, রাজনৈতিকদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। যার কারণে আমরা লাস্ট পার্লামেন্ট, যেটা জননেত্রী শেখ হাসিনার সরকারে ছিল, সেখানেও একটা বৃহৎ অংশ আমরা ব্যবসায়ীদেরকে দেখলাম। অর্থাৎ আজকের যে সিচুয়েশন বাংলাদেশ, আজকের যে সমাজ ব্যবস্থার বাংলাদেশ, এই সমাজ ব্যবস্থাটা হচ্ছে নগদ নারায়ণের বাংলাদেশ। এটার জন্য আমরা সবাই দায়ী। স্বাধীনতার পরবর্তীতে ৫৩-৫৪ বছরে কম বেশ আমরা সবাই দায়ী। কিন্তু এটার সূচনা পর্বটা আমরা কেন একবার দেখি না? আমরা কেন দেখি না সেই ৭৮ সনের কি বলে এটারে রাষ্ট্রপতি নির্বাচন? একটা লোক, সে নিজে সিএমএলএ, হ্যাঁ, মানে সামরিক শাসক বা সামরিক বাহিনীর প্রধান, ওই অবস্থাতে অর্থাৎ ক্ষমতায় থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে উনি কি করলো? হানাবস করলো, রাইট? এরপরে উনি প্রেসিডেন্ট নির্বাচন করলো। উনাকে ঘোষণা দিল প্রেসিডেন্ট, জনগণ আপনারা মানলেও প্রেসিডেন্ট, না মানলেও প্রেসিডেন্ট। এটা তো আমরা প্রথম দীক্ষাটা পাই ওখান থেকে। তারপরে আসেন পার্লামেন্ট নির্বাচন। আপনি কি মনে করেন ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগের যে ৩৯টি আসন পেয়েছিল, এটা কি সঠিক? এটা তো সঠিক ছিল না। বাট প্রতিবাদের অবস্থা ছিল না। আর বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচনমুখী একটি সংগঠন। যার কারণে আমরা জানতাম, আমাদের তখন নেতৃবৃন্দ মালেক উকিল সাহেব, আব্দুর রাজ্জাক, হ্যাঁ, জহুরা তাজউদ্দিন, উনারা জানতো যে এখানে কারচুপি হবে, তারপরে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এই মানসিকতা নিয়েই আওয়ামী লীগ সেদিন নির্বাচন করেছে। আজকে যারা বলে ২০১৪, ২০১৮, ২০২৪ বাংলাদেশে নির্বাচন হয় নাই, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ, আজকের যে নতুন প্রজন্ম তারা দেখে নাই, কিন্তু তাদের পূর্ব প্রজন্ম তো দেখেছে, বাপ চাচা দাদারা তো দেখেছে। তাদের কাছ থেকে ওই গল্পগুলো শুনেন, গুগলে চার্জ দেন, ওখান থেকে তথ্য সংগ্রহ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে। আমি যখন একটা সন্তানের বাবা, আমার সন্তানেরকে আমি গলা টিপে হত্যা করতে পারি না, ওই লোকে করে যে পিশাচ। কাজেই যেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করতে পারে না। আপনারা হয়তো বলবেন ৭৪-এর দুর্ভিক্ষ, ইতিহাসটা জানেন, তথ্য উদ্ঘাটন করেন,
আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে যোগ হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই দুইটার যোগ ফলে সেদিন দুর্ভিক্ষ হয়েছে। আর আওয়ামী লীগ করলেই যে আপনি ফেরেস্তা, তা তো নয়। আওয়ামী লীগ মাল্টি ক্লাস একটা অর্গানাইজেশন, সেখানে খারাপ ধরনের লোক অবশ্যই আছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আমাকে তুলনামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনি আমার চাইতে ভালো, কিভাবে ভালো? অর্থাৎ আমার এই খারাপ দোষগুলো আছে যেটা আপনার মধ্যে নাই, এই জন্যই আপনি আমার চাইতে ভালো। এই সিস্টেমটা বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত মানে এটা অনুসরণ করতে পারে না। আমার এই জন্য খুব খারাপ লাগে। আমি ছোটকাল থেকে কথাগুলো বলে আসছি, ভাই আপনি তুলনা করেন না, এক্স এর চাইতে ওয়াই ভালো কিনা, তাইলে তো হয়ে যায়। ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছে, মানুষ মারা গেছে, সব ঠিক আছে, কিন্তু সেটার জন্য দায়ী কারা ছিল, কারণটা কারা ছিল, কিভাবে হয়েছে? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশে রাস্তা নাই, ঘাট নাই, আমরা যারা চট্টগ্রাম বিভাগের লোক, কথার কথা আমরা ঢাকায় তো যাইতে পারতাম না, কারণ ওই যে ভৈরব ব্রিজ ভাঙ্গা ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনার ট্রান্সপোর্ট কমিউনিকেশন যদি উন্নত না হয়, এক অঞ্চলের ফসল বা খাদ্য অন্য অঞ্চলে যদি আপনি সুচারুভাবে আপনার সরবরাহ না করতে পারেন, সেখানে তো ঘাটতি দেখা দেবেই। তার মধ্যে তো সোরের জাতেরা আছেই। হ্যাঁ, মানুষ কথার কথা ইউরোপে আমরা দেখি, হ্যাঁ, আপনার কোন ধরনের কোন বড় ফেত মানে অনুষ্ঠান কে সামনে রেখে জিনিসপত্রের দাম ছাড় দেয়। আর আমরা এমন মুসলমান, আমাদের মুসলমানদের দুইটা ঈদ, রোজার ঈদ এবং কোরবানির ঈদ। আর রোজার ঈদে ১ মাস আমরা সংযমের মাস বলি, অথচ ওই সময় সবাই সব জিনিসের দাম বাড়ায় দেয়। মানে খোরমা, খেজুর, লুটপাটের একটা সময়, একটা সুযোগ হয়ে ওঠে ওই জি, সময়টা। লুটপাট। অর্থাৎ আমাকে প্রচুর অর্থের মালিক হইতে হইব, এই হইল প্রবণতা। একটু আগে আমি বলেছিলাম নগদ নারায়ণের দেশ। এই নগদ নারায়ণের যে ৩টা ভাবনা, এটা একটা মানুষকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে, একটা জাতিকে ধ্বংস করে। এটা আমার স্পষ্ট বক্তব্য, আমার জীবন থেকে নেয়া। এটা আমার মধ্যে যদি সততা না থাকে, আমি যত লম্বা কথা বলি না কেন, এটা কাজে আসবে না। আগে আমাকে সৎ হইতে হইবে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা আমরা সবাই জানি। বুড়ি তার বাচ্চা নিয়ে আসছে, নবীজির কাছে বলতেছে যে ও খুব করে মিষ্টি খায়। হ্যাঁ, এখন এখান থেকে তারে বাইর করতে পারতেছি না, যার জন্য আপনার কাছে নিয়ে আসছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িরে বলছে যে আপনি একটু ১ সপ্তাহ পরে আসেন। ১ সপ্তাহ পরে যাওয়ার পরে বলতেছে, বাবা মিষ্টি বেশি খাও। এখন বুড়ি বলতেছে, এটা কোন কথা হইল? এই কথা তো আপনি ১ সপ্তাহ আগেই বলতে পারতেন। কইল যে মা গো, আমি নিজেই মিষ্টি বেশি খাইতাম। এখন আমি নিজেই মিষ্টি বেশি খাইয়া এই বাচ্চারে আমি কিভাবে বলি বাবা মিষ্টি বেশি খায় না? এটা তো কথার কথা না। এটা তো একটা বিশাল শিক্ষা। সেই শিক্ষা কি আমাদের মধ্যে আছে? যারা আলেম, ওলামায়ে একরাম, যারা প্রতিনিয়ত ওয়াজ নসিহত করে আপনারা কি বলছেন, কি করছেন, সেই ব্যাখ্যায় আমি যাব না। আমি শুধু একটা কথা বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম। এই ইসলাম ধর্মে কে যদি আপনার নিজের জীবনের মধ্যে নিতে পারেন, তাহলেই আপনি একজন ভালো মানুষ হইতে পারবেন। আমরা ১৮ কোটি মানুষের মধ্যে তো এখন ৯০% মুসলমান। আমাদের ঢাকা শহর না, আপনি গ্রামে যান, মসজিদের অভাব নাই।
আমরা সবাই চেষ্টা করি ৫ ওয়াক্ত নামাজ পড়তে, আর না হইলে অন্তত শুক্রবার জুমাবারে, হ্যাঁ, সমস্ত লোক আমরা নামাজ আদায় করি। কিন্তু নামাজটা কায়েম করা আপনার জীবনের মধ্যে আপনি কতটুকু নিতে পারছেন? আপনি শুধু আপনাকে একবার ভাবুন তো, আপনি নামাজটা শেষ করে যাইয়া কি কাজটা করতেছেন? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ৫ বার আল্লাহর কাছে ওয়াদা করেন, আর নামাজ শেষেই সে ওয়াদা ভঙ্গ করেন, অর্থাৎ আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন। কাজটা কি ভালো করতেছেন ভাইয়ারা? হ্যাঁ? যাই হোক, তারপরে তো দেখতেছেন সেই ৭৫ পরবর্তী থেকেই আমরা, আমি আমার জীবন থেকে বলছি যে আমি ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে এই ব্যাপারটা মেনে নিতে পারি নাই বলেই আমি আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছি। ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। আমি আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী চৌমনিতে। সেখান থেকেই আমার রাজনীতির যাত্রা শুরু, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এর পরে আবার আমি আমার এলাকায় আসি কথার কথা। অর্থাৎ রাজনীতির এই পথে আমি কখনো ইনএক্টিভ হইতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার বদলা। এটাকে যেইভাবে আপনি ধারণ করেন বা মন্তব্য করেন, এই বদলা থেকে এই বাংলাদেশটাকে ইউ-টার্ন করা, অর্থাৎ সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে আমি এই বাংলাকে সুইজারল্যান্ড বানাবো। তা আমাদের অদম্য ইচ্ছা বা ওই চেষ্টা থেকে আমরা এই ছাত্রলীগ করে, বা পরে যখন আমি বিদেশ চলে আসি, হ্যাঁ, এরপরে এখানে বিশেষ করে ফ্রান্সে আসার পরে, ফ্রান্সে তখন আওয়ামী লীগের কাঠামো ছিল না। হ্যাঁ, আমি কনভেনিং কমিটি করি, আমি কার্যকরী কমিটি করে ওখানে, যাই হোক, সাধারণ অর্থাৎ পদ পদবী বড় কথা না। আমার কথাটা হচ্ছে আমি কখনো এই রাজনীতির চলার পথে যেখানে যে অ্যাক্টিভিটিস করার দরকার, সেখান থেকে আমি নিষ্ক্রিয় কখনো থাকতে পারিনি। এটা শুধুমাত্র বঙ্গবন্ধু, শুধুমাত্র বাংলাদেশ। সেটার কারণে আমাদের অনেক স্বপ্ন ছিল যে এই বাংলাদেশ, আমরা যখন আসি, বিদেশে আসি, বাংলাদেশ কেউ চেনে না, ইন্ডিয়ার পাশে, এটা সেটা বলে তাদেরকে চিনানোর পরে মানুষ বলতো, ও আচ্ছা, ওই যে অনেক অনেক পানি হয়। খেয়ালটা করছেন? অর্থাৎ নেগেটিভ ধারণাগুলো ছিল। এবং এমনও অনেকে বলতো, ও দেশে খাইতে পাও না, এর লেগে চলে আসছো। অর্থাৎ আমাদেরকে তিরস্কার করত। আমরা এদের কাছে, মিডল ইস্টে তো আরো খারাপ কথা বলতো, কিন্তু ইউরোপও আমাদের খুব একটা সুনাম ছিল। আমরা এখান থেকে সুনাম অর্জন শুরু করলাম আমার মনে হয় ২০১২-১৩ এই সময় থেকে। আমি জানি না, কারণ আমার প্রথম অভিজ্ঞতা ২০১৬-তে আমি বাংলাদেশে যাচ্ছি। তো মানে বাসা থেকে ট্যাক্সিতে এয়ারপোর্টে যাচ্ছি। তো ড্রাইভার আমাকে বলল যে, তুমি কোন দেশের? আমি কই, বাংলাদেশ। মানে এমন এক ভাব করলো, বাংলাদেশ মানে যেটা নিচ থেকে কেবল উপরের দিকে উঠতেছে। এখন দেখেন মনটা কেমন লাগে? কত বড় হয়ে গেলাম না আমি? আমার এই পরিচয়ে, অর্থাৎ আমি বাংলাদেশের মানুষ, আমি বাঙালি, এ কথা বলতে বুকটা কত মানে হয়ে গেল। তার কারণটা কি? আমাদের সার্বিক ক্ষেত্রে আমি উন্নয়নের সামাজিক যেই গুলো আছে, আপনার জনপ্রতি আয়, বা আমাদের গড়ায়ু, বা আমাদের এই বিভিন্ন সূচকে দেখা গেল পাকিস্তানের চাইতে আমরা অনেক সামনের দিকে চলে গেলাম, এবং কিছু ক্ষেত্রে আমরা ভারতকেও পিছিয়ে দিলাম। খেয়ালটা করছেন? তাই এই যে
মানুষের জীবন মানের যে উন্নতি, হ্যাঁ, এইটার কারণেই মানুষ আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করা শুরু করলো, অন্যভাবে ভাবা শুরু করলো। এখন এত কিছুর পরে, হ্যাঁ, নির্বাচন নিয়ে বিতর্ক আছে। বিতর্ক, বিতর্কের ঊর্ধ্বে কোনো সরকার থাকতেই পারে না। আমি একটু 2013-14 যে বাংলাদেশ, সেটা নিয়ে আমি একটু বলতে চাই। আজকের যারা 20-22 বছর বয়সী, তারা তো 2013-14 অবস্থাটা তখন অনেক ছোট ছিলেন। তারা একটু দেখেন, গুগলে চার্জ দেন, বিভিন্ন জন থেকে জেনে নেন। এই জননেত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী। উনি কি করেছিলেন, কি বলেছিলেন? উনি কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছিলেন? এই কথাটা দাদা ওনার বারবার আমি আমি একটু আপনাকে থামাই যে এই Sure, কথাটা বারবার আমিও বলি যে বারবার কথা প্রসঙ্গে বলা হয় 16 বছর 16 বছর এটা হয়েছে ওটা হচ্ছে 16 বছর। তো আসলে বাংলাদেশের ইতিহাস তো 16 বছরের না। না, তাহলে এর আগে বাংলাদেশ কি ছিল মূলত? ওইটা নিয়ে রাইট, কেন কথা হয় না? 2001 থেকে হ্যাঁ, 6 পর্যন্ত বাংলাদেশ কেমন ছিল? বিএনপি রাইট, রাজনীতি কেমন ছিল? জামাতের অতীত ইতিহাস কি? পৃথিবীর সকল ইতিহাসকে তারা কেন 16 বছরের মধ্যে আটকাচ্ছে? যদি 16 বছর আগের 2001 থেকে 2006 সময়ের সাথে আমি কম্পেয়ার করি, তাহলে লিটারেলি আইএমএ জাহিলিয়াতের যুগ থেকে আমরা উদ্ধার পেয়েছি। রাইট, তো রাইট। এই যে সেই আজকের একটা জায়গাটাই, ব্যাপার সেই খেয়াল করবেন যে জায়গাটাই আমি আসতে চাইতেছি, হুম, যে আমি তো বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে যে আপনার, হ্যাঁ, ওই যে হানা ভোট, প্রেসিডেন্ট ভোট, তারপরের হুম, পার্লামেন্ট ভোট, তাই না? ওইটা যতটুকু সম্ভব ব্যাখ্যা করছি। আর বিশেষ করে আমার 13-14 এর কথা। জননেত্রী শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উনি টেলিফোন করেছিলেন এবং হুম, উনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন এই তত্ত্বাবধায়ক সরকার, কারণ এর আগের অভিজ্ঞতা 6, 7, 8, হ্যাঁ, সে অভিজ্ঞতার আলোকে উনি আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বা কারণ এখানে যেই, অর্থাৎ যেই সুযোগ পায়, হ্যাঁ, সেই ওইটা খামচি মাইরা ধরতে চায়। কাজে ওই পদ্ধতিতে আমি যাব কেন? পৃথিবীর কোথায় এই তত্ত্বাবধায়কের কোনো সিস্টেম নাই। তাইলে কি করতে হইব? আপনাকে নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে হবে। আপনাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। হ্যাঁ? আপনার জননেত্রী শেখ হাসিনা আপনার আ তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে টেলিফোন করলেন। উনাকে প্রস্তাব দিলেন, "আসেন, আপনি আমি বইসা আমরা একটা সিস্টেম এখানে ডেভেলপ করি। কিভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় এবং এই তত্ত্বাবধায়ক সরকার না করে, আসেন, আপনি যেহেতু বিরোধী দলে আছেন, আমি সরকারি দলে আছি। আমরা এটাকে ভাগ বন্টন করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে যাই।" সেদিন ম্যাডাম খালেদা জিয়া কি উত্তরটা দিয়েছিলেন, এটা তো সবাই ভাইরাল, সবাই শুনেছেন আপনারা। যেকোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে এস্টাবলিশ করতে হইলে সরকারি দল বা সরকারের যেরকম ভূমিকা আছে, বিরোধী দলেরও সেই ধরনের ভূমিকা আছে এবং উভয়ের যৌথ ভূমিকা না থাকলে পৃথিবীর কোন দেশে গণতন্ত্র ইস্টাবলিশ হইতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না। যার প্রমাণ হচ্ছে আজকের বাংলাদেশ। উনি সহযোগিতা করলো না, ভালো কথা। উনি নির্বাচন বর্জন করলো, তাও ভালো কথা। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি নির্বাচনে ভোট দিবেন না, এ অধিকারে আমি হস্তক্ষেপ করতে পারি না। আমার অধিকারে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু নির্বাচন হইতে দিবেন না, এই রাইট তো আপনার নাই, আমার নাই। 13-14-তে ওই 6 মাসে সারা বাংলাদেশে কতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা
পোড়ানো হয়েছে, কত মানুষকে পোড়ানো হয়েছে, সেই ইতিহাসটা একবার সামনে আনেন। সব দোষ শেখ হাসিনার। আপনি দুধে দোয়া না, আপনার চেহারাটা আপনি একটু আয়নায় দেখেন। আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন, আপনি একটা দল, আমি আরেকটা দল। আমি তো আপনাকে আমার কর্ম প্রতিযোগিতায় পিছিয়ে ফেলবো, এটাই তো নিয়ম। কিন্তু আপনারা কি তা করেছেন? আপনার ৯৬ সনে বাংলাদেশ আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতায় এসেছিল। অত্যন্ত কণ্টকাকীর্ণ পথ ছিল, সেই ব্যাখ্যায় আমি যাব না। কিন্তু যখন ৯৬ সনে ক্ষমতায় আসার পরে জননেত্রী শেখ হাসিনা ২০০১-এ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনার বাড়িতে যাওয়ার আগেই তো সবকিছু তছনছ করে দেওয়া হয়েছিল লতিফুর রহমান। ভালো কথা, সেটাও যাব না। আসেন, বিএনপি আপনার ২০০১-এর নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসছিলেন। এই ২০০১-এর নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসার পরে আমার বিএনপির ভাই বন্ধুদেরকে একবার জিজ্ঞেস করি যে আপনার কি কি করেছেন, একটা বার চিন্তা করেন তো, একটা বার চিন্তা করেন তো। আমরা রাজনীতি করি আর যাই করি, জীবনের যে কোনো লোকের যে কোনো একটা পেশা হইতেই পারে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হইল আমাকে মানুষ হইতে হবে। আমার ভিতরে যদি মানবতা বোধ না থাকে, আমি যত বড় পলিটিশিয়ান হই, যত বড় বিশ্ব বরেণ্য ব্যক্তি হই, আমার কোনো দাম নাই। আমাকে সর্বাগ্রে হইতে হইবে একজন মানবিক মানুষ। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, অবশেষে ২০০৪-এর যে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, ভালো কথা, বর্তমান ইউনূস সরকার ২১শে আগস্টের গ্রেনেড হামলা আপনার মুলতবি করে ফেলছে। ওখানে কোনো ঘটনা ঘটে নাই, ওখানে কোনো আসামি নাই, এই ধরনের কোনো ঘটনাই ২১শে আগস্টে হয় নাই। অহেতুক ভাবে আইবি রহমান সহ ২৩ জন ঘটনাস্থলে মারা গেল। সারা ঢাকা শহরের ফার্মেসি গুলা সেদিন কেন বন্ধ ছিল? কেন সরকারি হাসপাতালগুলোতে ডাক্তাররা ছিল না? ধরেন একটা অ্যাক্সিডেন্ট, বাস একটা খাদে পড়ছে, কিন্তু এই যে মুমূর্ষ যাত্রীদেরকে হাসপাতালে তো নিতে হবে। হাসপাতালে নেওয়ার পরে দেখা যায় হাসপাতালেও মানে এটার কি কয়, অঘোষিত ধর্মঘট, অর্থাৎ কেউ কর্মস্থলে নাই। এখন এই মুমূর্ষ যাত্রীগুলোকে আপনি কিভাবে রক্ষা করবেন? হাজার হাজার মানুষ এখনো অনেকেই শরীরে আপনার গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে বেঁচে আছেন। একটা বার কি চিন্তা করেন? একটা বার কি ভাবেন? আপনি এত সহিংস জননেত্রী শেখ হাসিনা উদার ভাবে আপনাকে দিয়ে দিতে চাইছে। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবেন, নেন। কোন মন্ত্রণালয়ে আপনি নেবেন? নিয়া আসেন, আমরা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন করি। এখন আমি একটা রাজনৈতিক দলের কর্মী, কিন্তু একজন মানুষ হিসেবে, এবং আমি তখন কিন্তু বাংলাদেশে হ্যাঁ না একবার ঘুরে আসছিলাম। আমি আবার মধ্যখানে আমার বিরাট গ্যাপ ছিল, বাংলাদেশে যাইনি কোন এক রাগে ক্ষোভে। যাই হোক, আমার একটা ধারণা আমি বলি আপনাকে, আজকে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে, ওই নির্বাচনে যদি ম্যাডাম খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনার সমস্ত শর্ত গ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত, মিনিমাম ১৬০ সিট বিএনপি জয়লাভ করত। তার মানে কি, বিএনপি সরকার গঠন করত। আমাদের ঘাড়ে যে তত্ত্বাবধায়ক সরকার নামে একটা ভূত যে চেপে বসেছিল, সেই ভূতের মৃত্যু হয়ে যেত সেদিন। আমরা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতো এবং শেখ হাসিনা
তার হাতে ক্ষমতা দিয়ে চলে আসতো, আজকের এই বাংলাদেশ আমাদেরকে দেখতে হইতো না। আজকের এই বাংলাদেশ আমাদের দেখতে হতো না। আমি অত্যন্ত আক্ষেপের সাথে একটা কথা বলি, আমি বাঙালি, এই বাংলাদেশে আমার জন্ম, কিন্তু আমার বেড়ে উঠা থেকে আমি যে জিনিসটা প্রত্যক্ষ করছি, আমাদের দেশের মানুষ ভালো জিনিস মূল্যায়ন করতে সময় নেই। একটা মিথ্যা কথা বলেন, ওটা কিন্তু তড়িৎ গতিতে খায়, তড়িৎ গতিতে খাই ফেলে। ৭৫-এর ১৫ই আগস্টের আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রচুর আপনার সমালোচনা হয়েছে। টাকার টাকা, ৩২ নম্বরে গেলে আপনি শুধু সন্দুক ভর্তি টাকা পাইবেন, আর কিচ্ছু পাইবেন না। কি পাইছিল? তাহলে তো মাইরা ফেলছে, ওই বাড়িতে তো সেদিন কেউ জীবিত ছিল না। কি পাইছিল? সুইজারল্যান্ড ব্যাংক ভর্তি করিয়ে লাইছে তার টাকা, যার জন্য বাংলাদেশের মানুষ না খাই মরতেছে। বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, আজকে তাদের উদ্দেশ্যে যদি আমি প্রশ্ন করি, কি পেয়েছিলেন আপনারা? ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, দলিলটা কোথায়? এখনো যারা এই মিথ্যাচার করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কি কি মরণের ভয় নাই? আপনারা কি মৃত্যুবরণ করবেন না? আপনারা কি আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে না? রাজনীতির নামে বেশ্যাতি কেন করেন? মিথ্যাচার দিয়ে রাজনীতি, যেটা এটা রাজনীতি, এটা হচ্ছে অপরাজনীতি। সেই অপরাজনীতি থেকে সরে আসুন, সত্যের পূজারী হন, মনের দিক থেকে তৃপ্তি পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন। আমি এখানে ধর্ম যাজক নই, ধর্ম প্রচার করতেছি না, কিন্তু আমি আমার বয়স তো একেবারে দেখতে দেখতে কম হয় নাই, সারা জীবন সত্যের পূজারী থাকার চেষ্টা করেছি। আমি মিথ্যাচারই করি না, সহজে মিথ্যা কথা বলি না। এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় সন্তুষ্টি। পকেটে 10 টাকা আছে, খামো, 10 টাকা নাই, না খাই থাকো, কোনো সমস্যা নেই। যেভাবে মিথ্যাচার আপনারা করেন, এই যে আসিফ নজরুলের মতন টাউট, দল তো ক্ষমতায় ছিল, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। আজকে যদি আমি এই আওয়ামী লীগের লোকজনকে, যারা এই সরকার পরিচালনা করেছেন, এই টাউটটারে জনসম্মুখে তাকে কেন উলঙ্গ করা হইল না? যে টাউট ২৬ লক্ষ যে ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে, তার হিসাবটা দে, কেন আপনারা করলেন না? যার খেসারত আজকে আমরা দিচ্ছি। নেতারা আপনারা কিভাবে আছেন সেটা আমি বলবো না, কিন্তু সারা বাংলাদেশে আজকে লক্ষ কোটি আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মীরা রয়েছে, তাদের দুর্বিষহ জীবনের গল্প শুনতে শুনতে হৃদয়ে রক্তক্ষরণেই আমি বলি, আমি এই 10 মাস 11 মাসে কাউকে বলি নাই যে আমি ভালো আছি। কিভাবে বলবো? তাইলে তো এটা হইলো সবচেয়ে বড় মিথ্যাচার। তাদের যে মানবেতর জীবন যাপন, তারা তো আপনার কোথায় ক্ষমতার অপব্যবহার করে নাই, তারা তো কখনো অর্থের পিছনে ছুটে নাই, তারা তো আমার মতো হয়তো ৭৫ পরবর্তীতে বা তারও পরবর্তীতে বা তারও পরবর্তীতে বা ৭৫-এর পূর্বে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতির হাতে ঘুরে নিয়েছে। এই দেশটাকে সোনার বাংলাদেশ করার জন্য হাতে ঘুরে নিয়েছে। তাদের কি অপরাধ? আজকে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, আজকে তাদেরকে জেলে পুরানো হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে, সে মেট্রিক পরীক্ষা দিতে পারতেছে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা স্কুল কলেজে যাইতে পারতেছে না। এটা কি একটা কথা? একটা দেশে বিভিন্ন ধরনের মতালম্বী মানুষ থাকবে, এটাই তো স্বাভাবিক। একটা সমাজের সৌন্দর্যতা এইটা। সমাজে কি সবার পাকা ঘর থাকবে, কাঁচা ঘর থাকবে না? তাইলে কি ওই কাঁচা ঘর আমি যাই ভাঙি ফেলবো? হ্যাঁ,
বা ওই পাকা ঘর আমি ভেঙে ফেলবো? 15 বছরের উপরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কয়টা বিএনপির লোকের ঘর ভাঙছে, বাড়ি ভেঙছে, ব্যবসা বাণিজ্য লুট করছে? এই প্রশ্নটা কেন আপনারা করেন না? কেন এই বিবেক জাগ্রত হয় না? মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে এটা আমি জানি, কিন্তু কারো ঘর যেইভাবে এই যে গত 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীকে ঘর ভাঙা, ব্যবসা বাণিজ্য লুট করা থেকে যা আপনারা করতেছেন, এটা কি ভালো করছেন? গত 2 দিন 3 দিন আগ থেকে যেটা শুরু হয়েছে, হ্যাঁ, আপনারা কি একটিবার বুঝতে পারছেন যে 2006 সালে যেই ষড়যন্ত্রটা হয়েছে -2 করার পরিকল্পনা, আমি ধন্যবাদ জানাবো জননেত্রী শেখ হাসিনা এবং ম্যাডাম খালেদা জিয়া। দুইজনে যদি সেদিন সাহসী ভূমিকা না নিতেন, এই ডক্টর ইউনূস সেদিন তার এই পরিকল্পনা বাস্তবায়ন করত। কিন্তু জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসী মানুষ, এবং ওনার সেই ইয়ে ছিল, এবং ম্যাডাম খালেদা জিয়াও ভালো ভূমিকা নেওয়ার কারণে তার এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন থেকে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, বা উনি আগের মতন অত ভালো বুঝে না বা কিছু না, কিন্তু এই বলে আপনারা যারা আজকে বিএনপি করেন, ভাইয়েরা আমার, আপনারা কি এই দেশে বসবাস করবেন না? এই দেশে থাকবেন না? এই দেশটা কি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে সব বিএনপি বা এনটি আওয়ামী লীগের যারা আছে তারা দেশ ছাড়া হইয়া বঙ্গোপসাগরে পড়তে হইব? আর যখন বিএনপি জামাতেরা ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের এরা দেশ ছাড়া হয়ে যেতে হইব, বঙ্গোপসাগরে পড়তে হইব, নতুবা ইন্ডিয়া পালাইতে হইব, আমেরিকায় পালাইতে হইব? এটা কি একটা সুস্থ মানসিকতার প্রমাণ? সুস্থ মানসিকতা কি এটাকে বলে? হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরা কি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ভালো কথা। কোন জায়গায় চাঁদাবাজি করছে? ব্যবসা বাণিজ্য করে যদি চাঁদাবাজি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, সমস্যা কোথায়? এটা তো আপনার ব্যবসায় তো আপনি করতে হইতে পারে। আর সরকারি দল বা সরকারের যারা নৈতিত্ব পায়, এরা তো একটু ওই সুবিধাটা পাবেই। আওয়ামী লীগ দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে সেখানে একটা পার্সেন্টেজ যেটা পৃথিবীর প্রত্যেক দেশে আছে। আমি ফ্রান্সে বসবাস করি আজকে প্রায় 40 বছর, এই দেশও তো আছে ভাই, যারা কন্ট্রাক্টরি করে, সেখানে একটা পার্সেন্টেজ এদিক সেদিক হয় টুকটাক, অত না। আমাদের দেশের মতন একেবারে এভারেজ না ঘুষের যে প্রচলনটা। আমরা তো মসজিদে ঢুকতে ঘুষের টাকা পকেটে ঢুকি, আবার মসজিদ থেকে বাইর হইয়া ঘুষের লেগে হাত পাইতে থাকি। সেই পর্যায়ে না হইলেও উপরের লেভেলে এখানেও যে হয় বা হয় না, এরাও তো মানুষ। এরা কি ফেরেশতা না শয়তান? তা তো না, এখানেও হয়। এখানে যে হয় না তা না। এখন আমার কথাটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী, গত 24-এর 5ই আগস্ট পরবর্তী যে উপমা বাংলাদেশের সৃষ্টি হয়েছে বা এখনো হচ্ছে, সেটা কি ভালো জিনিস? এখন আছেন, আজকে 3 দিন ধরে তো বিএনপি আপনাদের ঘাড়েও চড়ছে। আপনাদেরকেও তো অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আপনাদের উপরও সেই একই পদ্ধতিতে হামলা আসতেছে। কিন্তু আপনাদের যদি এখনো বোধোদয় না হয়, তাহলে এটা দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য। এই পরিকল্পনা 2006-7-এর পরিকল্পনা, এটা ধরেন, এটা ইউনূসকে সামনে রাইখা ধরতে পারেন। আর আমার দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আমার দৃষ্টিতে এই পরিকল্পনা সেই আমরা 53 বছর আগের 71-এর মুক্তিযুদ্ধের সেই পরাজিত শকুন, তাদের জাতীয় আন্তর্জাতিক পুরা চক্রটা এটার সাথে জড়িত।
বাংলাদেশ গরিবের বউ সবাই ভাবি, একটা কথা আছে না, আমরা উঠতে পারবো না, সে উঠার পথটা রহিত করে দিল। আপনি ইতিমধ্যে মাহাথিরের বক্তব্যটা দেখছেন, উনি বলছে দেশটা এগিয়ে যাচ্ছিল, শেখ হাসিনা একজন ডাইনামিক লিডার, তার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছিল, সেটা বন্ধ করে দেওয়া হলো। এটাই সত্য, এটাই বাস্তব। এই বাংলাদেশের মানুষ, আপনারা একটু জাগেন, আপনারা বিবেক জাগ্রত করেন। আপনারা আওয়ামী লীগ করার দরকার নাই, আপনি বিএনপি করেন, যা মন্দ তা করেন, কিন্তু দেশটাকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধটাকে ধারণ করেন, জয় বাংলাকে ধারণ করেন, বঙ্গবন্ধুকে ধারণ করেন। কারণ এই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ, বাঙালি জাতি জিন্দিগিতে স্বাধীন হইতে পারত না। পাকিস্তানের 23 বছরের শাসন আমলে এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, এই বাঙালিকে জাগ্রত করার জন্য বঙ্গবন্ধু 13টি বছর কারাগারে ছিল, বারবার ফাঁসির মঞ্চে গিয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় উনাকে ফাঁসি দেওয়াটা নিশ্চিত ছিল। এই জনগণ আন্দোলন সংগ্রাম করে উনাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে। যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের সেই কারাগারের সামনে উনার কবর খোঁড়া হয়েছিল। সেদিনের সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, যার তুলনা হয় না, তিনি একটা প্রতিবেশীর কল্যাণের জন্য নিজের ঘরে আগুন দিয়েছে। আমি বলব, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড় হয়ে গেছিলেন উনি। এত বড় রিস্ক পৃথিবীর ইতিহাসে কেউ কারোর জন্য নেয় না। আর এ কুলাঙ্গার বাঙালি কিছু যারা পাখি বীজ, এই তথাকথিত, বলতে চাই না, বুঝে নেন, আপনারা কি করলেন? ফতুয়া দেওয়া শুরু করলেন। ভারত আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইছে। যে ভাই তোর বউকে রেপ করে, যে ভাই তোর মাকে খানা দেয় না, যে ভাই তোর বাপকে উলঙ্গ করে রাস্তায় বাহির করে, এরপরও সে তোর ভাই, ওই মূর্খ অজ্ঞানী পাপী, কবে তোরা মানুষ হবি? মুসলমান তো অনেক পরের কথা রে ভাই। মুসলমান এটা একটা বিশাল ব্যাপার। তোরা তো মানুষই হইতে পারলি না এখনো। যে পাকিস্তানের মানুষ আজকে না খায় মারা যাচ্ছে, যেই পাকিস্তান আমার 23 বছর আগে স্বাধীন হওয়ার পরও আজ পর্যন্ত গণতন্ত্রকে ধারণ করতে পারে নাই, আজকে দেখ সেই পাকিস্তানের অবস্থা কোথায়। আমরা তো তার 23 বছর পরে স্বাধীনতা পেয়ে, রক্ত সাগরের বিনিময়ে স্বাধীনতা পেয়ে আমরা কোথায় গেছিলাম? আমরা কোথায় গেছিলাম? তোরা কেন একটিবার চিন্তা করস না? হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব আল্লাহর সৃষ্টি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একই সাথে পাকিস্তানের সাথে একদিন আগ পরে স্বাধীনতা পাইয়া আজকে সেই ভারতের 140 কোটি মানুষের দেশ ভারতের অবস্থান পৃথিবীর কোন জায়গায়? আর তোর সেই পাকিস্তান, তাদের অবস্থান কোথায়? পৃথিবীর এমন কোন কারাগার নাই যে কারাগারে 2-1 জন পাকিস্তানি পাইবেন না। কারণ তারা করে সমস্ত বাটপাড়ির দান্দামি, চুরি, ডাকাতি, খুন, মেয়ে ধর্ষণ, এবং যার জন্য তাদেরকে জেলে যেতে হয়। আর আমার বাংলাদেশের মানুষ আজও তাদের বিবেক জাগ্রত হয় না। 1-1.5 কোটি মানুষ আজকে বিদেশে আছে, তারপরেও তারা একটাবার চিন্তা করে না মুসলমান বড় জিনিস না, সততা বড় জিনিস। ধর্ম মানুষকে মানুষ হওয়ার জন্য পৃথিবীতে আসছে, সেটা বুঝার তৌফিক দেখ আল্লাহ মানুষকে। আমি যদি অমানুষ থাকি আর সারাক্ষণ ধর্ম পালন করি, লাভটা কি হইল? কি লাভ?
আমাকে তো আমার জীবন ধারণের মধ্যে জীবনের মধ্যে সেটাকে নিতে হবে, সত্যের পথে থাকতে হবে। তাহলে না আমাকে দেখে মানুষ আমারকে অনুকরণ করবে, অনুসরণ করবে, আমার দ্বারা মানুষ উপকৃত হবে। আর আমি খারাপ মানুষ হইয়া মানুষকে খারাপের দিকে ধাবিত করলাম, মিথ্যাকে পুঁজি করলাম, গুজব ছড়াইলাম, সমাজে অস্থিরতা করলাম। তাহলে কি হইল? আপনি দেশ সমাজ শেষ করলেন, মানুষের জীবন শেষ করলেন, নিজের জীবন তো শেষই হয়ে রইছে। তারপরে আসেন সেটা এই যে আপনার ঠিক আছে, ওকে, নির্বাচন হয় নাই, নির্বাচন করে নাই, নির্বাচন দেয় নাই। যদিও আমি তো ২-৩ টা নির্বাচনে ১৮ নির্বাচনও দেশে ছিলাম, ২৪-এর নির্বাচনও দেশে ছিলাম। আমরা তো কোথাও কাউকে, বরং আমি আমার এলাকায় মানে গ্রামে চা দোকান ভর্তি মানুষ। "এই তোমরা কে, কে ভোট দিছো?" হ্যাঁ, তো কেউ মানে না। একজন কয়, "ভাই অমুকে কিন্তু ভোট দেয়নি।" আমি কই, "এই যা ভোট দিয়ে আয়।" কয়, "না ভাই আমি বিএনপি।" "না কাকা আমি কিন্তু বিএনপি করি।" আমি কই, "বিএনপি করার কি হইছে? হ্যাঁ, তো যা মন চায় একজনে ভোট দিয়ে আয়।" হ্যাঁ? তো এই যে সমাজ, হ্যাঁ? আর এরা বলতেছে কি, হ্যাঁ, ভোট দিতে দেয়নি। হুম? যে গত ৩ টা নির্বাচনে আওয়ামী লীগ কাউকে ভোট দিতে দেয় নাই, যে ক্ষোভ থেকে মানুষ বিক্ষুব্ধ হইয়া রাস্তায় নেমছে। আলহামদুলিল্লাহ, ওকে, মাইনে নিলাম আপনার কথা। ভাই আপনিই সঠিক। আওয়ামী লীগ ভোট দিতে দেয়নি। এখন আজকে ১ বছর তো হয়ে গেল। ইউনূস কাকা কই? আপনার ভোট কই? আপনারা তো আনছেন হেরে ভোট করাইবার লাগে ইমাম সাহেব, মসজিদের বড় ইমাম, যে জিন্দেগিতে কোনোদিন আপনার মক্কা শরীফ ওইগুলা তো বাদে দেন, মদিনা শরীফ। হ্যাঁ, জিন্দেগিতে পশ্চিম দিকে ফিরে আছাড় খাইছে কিনা এটারও সন্দেহ। কোন মসজিদ ঈদে এইবার ক্ষমতায় আসার পরের আগে কোনদিন কোথায় নামাজ পড়ছে বলে তো তারে নিয়ে অনেক বিতর্ক আছে। এবং অনেকের, যাদের সাথে ইউনূস একসময় সম্পর্কিত ছিল, তাদের অনেকেরই বক্তব্য সে ব্যক্তিগতভাবে একজন নাস্তিক। অর্থাৎ যে আল্লাহ খোদা মানে না। একটা আল্লাহ খোদা মানে না সুদের ব্যবসায়ী, যে মানুষকে প্রলুব্ধ করে সুদ নেওয়ার জন্যে। আপনার টাকা নিবেন একটা, দিবেন ১.৫ টাকা। প্রায় মানে 50 র কাছাকাছি সে আদায় করে। তাও আবার গরিব মানুষের। তো গরিব মানুষ নিয়ে ছাগল একটা কিনে, ছাগল এটা মরে গেলে অনেক কেমনে আপনার সুদের টাকা দিব আর আসল টাকা দিব, তখন যাই তার গড়ের ছাল খুলি নিয়ে আস। এই হচ্ছে তার সুদের ব্যবসা। এবং শুধু আমাদের দেশে বলে না, ইউরোপ আমেরিকা তো যারা এই সেক্টরে বা এই লাইনে কাজ করে, হ্যাঁ, আমরা এখানে এরকম আমি বুঝি না সে কোন মেকানিজমে সে ভালো মোটিভেটর, এটা নো ডাউট। সে একজন ভালো মোটিভেটর। এখন এই মোটিভেটর শব্দটার বাংলা অর্থ বাংলাদেশের মানুষ কতজনে কিভাবে বুঝে, আমি আপনাদেরকে সেই প্রশ্নটা করতেছি। আপনারা বুঝছেন মোটিভেটর কি জিনিস? আমি যদি সহজ বাংলায় বলি, তাহলে আমাদের গ্রামে বলেন, শহরে বলেন, একটা শ্রেণী আছে যে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে ওষুধ বেচে। বিভিন্ন ধরনের ওষুধ, কৃমির ওষুধ, শিরের ওষুধ, এই বানটনার ওষুধ, তাবিজ, হ্যান ত্যান। এরাই হচ্ছে মোটিভেটর। এদেরকে বলে মোটিভেটর। আপনি যেকোনো পচা একটা বা সাবান, কথার কথা, হ্যাঁ, ওইটার আপনি মার্কেটিং করেন। আপনি এর ইয়ে ধইরা এটা ভালো মার্কেটিং করেন, আর আপনি একজন ভালো মোটিভেটর। ডক্টর ইউনূস পৃথিবীতে বিভিন্ন জায়গায় সে এই লেভেলের মোটিভেটর। অর্থাৎ একটা খারাপ জিনিসকে ভালোতে পরিণত করা। আপনি বিশেষ করে ২০২৪-এর ৮ই আগস্ট থেকে অদ্যাবধি তার বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তব্য আপনি দেখেন। সারাক্ষণ তার শরীর নাচে। সারাক্ষণ শরীর নাচাই নাচাই মিথ্যা কথা বলে। প্রচন্ড মিথ্যা কথা বলে।
বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে তখন তো তার বয়স প্রায় 30-এর কাছাকাছি এবং আমেরিকা থাকে। ডাক্তার জাফরুল্লাহ সাহেব যদি আমেরিকা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, তাইলে হোয়াই নট ডক্টর ইউনূস? সে কেন গেল না? সে কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো না? শুধু তাই না, বাংলাদেশে খরা বা বিভিন্ন ইয়েতে এখন পর্যন্ত কত ধরনের কত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভিন্ন ধরনের কিছু হয়েছে। আচ্ছা, ডক্টর ইউনূস তার ইউনূস সেন্টার থেকে আজ পর্যন্ত একটি টাকা সাধারণ মানুষের জন্য ব্যয় করেছে? করে নাই। 2024-এর 8ই আগস্টে শপথ গ্রহণ করছে। আজ পর্যন্ত তার বক্তৃতার মধ্যে আমাদের 30 লক্ষ শহীদের কথা আসছে, 2 লক্ষ মতান্তরে 4 লক্ষ মা বোনের কথা আসছে। তার মানে কি? সে নিজের কি ভাবে, কি মনে করে যে এই দেশটার পরিচয় দিয়ে আজকে তুমি, আমরা ডক্টর ইউনূস, এই দেশটা স্বাধীন না হইলে আজকে যে আমরা বলি 1 কোটি 1.5 কোটি লোক বিদেশে, আমরা বিভিন্ন দেশে ছড়াই ছিটাই আছি, আমরা কি আসতে পারতাম? আমরা বাঙালিরা কোনোদিন পাসপোর্ট চোখে দেখতাম? আমাদের মানচিত্র, আমাদের জাতীয় পতাকা আজকে পৃথিবীর দেশে দেশে উড়ে বেড়াচ্ছে। অন্তত এই কৃতজ্ঞতা বোধের কারণে হইলেও তো অন্তত মুক্তিযোদ্ধাদেরকে বা শহীদদেরকে বা যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা উচিত ছিল ডক্টর ইউনূস সাহেব। কিন্তু আপনি তো সেটা করেন না, করবেন না। আপনি নিজে যেরকম নাস্তিক, আপনার জীবনের সমস্ত কিছুতেই না দেশপ্রেম আছে, না মানুষ প্রেম আছে, কোনো কিছুই নেই। আপনার ঘর সংসারে তো নাই ভাই। হ্যাঁ, আজকে 10টা যদি ফোলামাইয়া থাকতো, আমি মনে করতাম লুটি পাটি ফোলামাইয়ার লাগে আপনি বোধহয় সম্পদ অর্জন করে যেতেছেন। কার জন্য করে যাচ্ছেন? কিসের জন্য আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার হাজার হাজার কোটি টাকা? আপনি বলেন শেখ হাসিনা আপনার এটার কি 15,000 কোটি টাকা দেশ থেকে অর্থ পাচার করছে। এই মিয়া, 2-এ 2-এ 4 হয় না, 2-এ 2-এ 6 হয়। ফাজলামির একটা সীমা থাকা উচিত। শেখ হাসিনা 2009 থেকে যে তার রাষ্ট্রীয় বাজেট সব এক করেন তো কত টাকা হয়? আপনি যদি পুরা বাজেট অর্থাৎ পুরাটা এক করলে যে অ্যামাউন্টটা হয় তার অর্ধেক সে যদি বিদেশে পাচার করে, তাইলে এত বছর দেশ চালাইছে কেমনে? মানুষের বেতন দিছে কেমনে? ঋণের টাকা দিছে কেমনে? রাস্তাঘাট কেমনে করছে? ওই যে পদ্মা সেতু করার বিরুদ্ধে আপনি জাতিসংঘের কাছে রিপোর্ট করেছেন যে এখানে চুরি হচ্ছে, আপনার টাকাই দিলেন না। চুরিটা কেমনে হয়? এ বেকুব বাঙালি সেদিন সেটাও খাইছে। সরি টু সে, আমি জাতিগত ভাবে একটা কথা বলে ফেললাম। আপনার টাকাই তো দিলেন না। আমি আপনার কাছে 10 টাকা হাওলা চাইছি, আপনি দেন নাই। আপনি কইছেন এতে কি, এদের টাকা দিয়ে আমি রিটার্ন পাবো না। একটা ধারণা থেকে বলছেন। ধারণা কেউ একজন জাগ্রত করছে, এটা একটা হইতে পারে। কিন্তু আপনি টাকা নিয়ে খাই ফেলছেন, এই কথা কেমনে কর? আপনি তো টাকা দেন নাই আমারে। টাকা তো এখন আপনার পকেটে, জাতিসংঘের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। সে ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে বলে যে এখানে আপনার চুরি হয়েছে? তারপরে এটার পিছনে নতুবা আরো তো 1-1.5 বছর আগে, 2 বছর আগে আমাদের পদ্মা সেতু হয়ে যেত। এত কিছু করার পরও আপনার হুঁশ হয় না, আপনার ভিতরে মানবতা জাগ্রত হয় না, আপনি মানুষের জন্য কাজ করার মানসিকতা পোষণ করেন না। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ট্যালেন্ট, আমাদের মতন বোকা শোকা মানুষ না। কিন্তু ওই ট্যালেন্টশিপটা যদি মানব কল্যাণে যদি প্রয়োগ না হয়, সেটা বিফল হয়। হ্যাঁ, তো কাজে এই জিনিসগুলো আমাদের ভাবা উচিত। ইউনূস সাহেব ভালো কথা, এই যে আজকে 11 মাস কি করছে দেশটারে?
কোথায় নিয়ে গেছে? আপনি রুমিন ফারহানার গতকালকের বক্তব্যটা আপনারা শুনছেন কিনা, সে তো স্পষ্ট বলছে আপনারা দেশটাকে পিছাই নিয়ে গেছেন অনেক, এবারে থামেন, নির্বাচন দেন। আসলেই তো সত্য কথা। কোথায় নিয়ে গেছো? ইউনূস সাহেব, আপনি চট্টগ্রামের ছেলে, আর সেই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি আমার জীবনের 5.5 বছর কাটাই আসছি। আমি আপনাকে স্মরণ করাই দিতে চাই, আপনি যে মিথ্যা কথাগুলো পৃথিবীর মানুষের কাছে আনতেছেন, আমি আপনাকে ধিক্কার জানাই ডক্টর ইউনূস। আপনি বলতেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি আইসা ধ্বংস করছেন ডক্টর ইউনূস। আপনি মানুষের জীবন মান ধ্বংস করছেন। রাস্তাঘাটে মানুষ নিহত হইতেছে, এমন কোন দিন নেই যেদিন 2-4-5 জন লোক নিহত না হচ্ছে। আপনি 16 বছরে কয়টা লোক এইভাবে রাস্তায় নিহত হয়েছে? এই মিথ্যাচার থেকে ফেরত আসেন। এই দেশের মানুষকে আমি বলছি, এই ডক্টর ইউনূসের মিথ্যাচার, তার সমস্ত কুকীর্তি কারণে তারে আজকে সময় এসেছে তার স্বরূপ উদ্ঘাটন করে ধরুন। দল মত নির্বিশেষে আপনি যদি বাঙালি হন, আপনি যদি বাংলাদেশটাকে ভালোবাসেন, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ঝাড়ু পিটা করে এই দেশ থেকে বাইর করেন। আসিফ নজরুলের মতন টাউট বাটপার এবং আরো কিছু আলেম ওলামায়ে যারা মিথ্যাচার করে, যারা ওয়াজ করে ধর্মের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যারা মিথ্যাচার করতেছে, আমি ব্যাখ্যা করতে চাই না, এদের বিরুদ্ধে সোচ্চার হন, এদেরকে প্রতিহত করেন, এই দেশটাকে রক্ষা করেন। স্বাধীনতার মূল মন্ত্র থেকে বাঙালি জাতি অন্যত্র চলে যাওয়ার কোনো সুযোগ নাই। এখনো এই দেশে হ্যাঁ, ধানের মধ্যে চিটা থাকতেই পারে, 2-4টা লোক খারাপ কিছু চিন্তা করতেই পারে, কিন্তু আমাদেরকে ধান বের করে নিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধু, জয় বাংলা। জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা হচ্ছে মুক্তিযুদ্ধের রণধ্বনি। সেই রণধ্বনি এই বাঙালি ভুলতে পারার কথা না। আমি এ প্রান্তে থাকি, দল মত নির্বিশেষে সবাই বলে বিপ্লব ফস, বিপ্লব ফস মানে আমাদের জয় বাংলা। আপনি বিএনপি করেন, আপনার জয় বাংলা বলতে অসুবিধা কোথায়? এইটা আওয়ামী লীগের স্লোগান। তুই না বললে তো এটা আওয়ামী লীগের স্লোগানে হবে, তুই বলবি না কেন? তোর কে বলছে তুই বলতে পারবি না? এই অবস্থা থেকে আমাদেরকে ফেরত আসতে হবে, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। আমাদেরকে বলতে হবে 52-এর ভাষা আন্দোলন যদি না হইতো আমরা স্বাধীনতার জায়গায় আসতাম না। 54-র যুক্তফ্রন্টের নির্বাচন যদি আমরা না দেখতাম, আমরা স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আসতে পারতাম না। আমরা 62-র সেই শিক্ষা কমিশনের বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম গড়ে না তুলতাম, তাহলে আমরা স্বাধীনতার পর্যায়ে আসতে পারতাম না। আমাদেরকে বলতে হবে 66 সনের 6 দফা বাঙালির মুক্তি আন্দোলনের, স্বাধীনতা আন্দোলনের সোপান। এখানে নয় বিএনপি, নয় জামাত, নয় আওয়ামী লীগ, সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জায়গায় এগুলো আসতে হবে। শুধু আওয়ামী লীগ 6 দফা দিবস পালন করবেন, আপনি বাংলাদেশ বাঙালি, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, লম্বা লম্বা কথা বলবেন, মুক্তিযুদ্ধ করে আমি এটা ফেলাইছি ওইটা ফেলাইছি, আপনার 6 দফা দিবস পালন করেন না কেন? 68-69-এর গণ অভ্যুত্থান দিবস পালন করেন না কেন? আজকে এই প্রশ্নগুলো প্রতিটি মানুষের, প্রতিটি বাঙালির বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি আওয়ামী লীগের কর্মী, সেটা বড় পরিচয় নয়, আমি বাঙালি, আমার জন্মভূমি বাংলাদেশ। আমার মনে হয় দাদা এই জায়গাটায় আমরা আসলে আমাদের লাইফের একদম শেষ পর্যায়ে, তো সেই 2006 থেকে যে -2 ফর্মুলার বাস্তবায়নের যে চেষ্টাটা ছিল,
এখন তো হুম। আসলে সেটাই হচ্ছে। বিএনপি শুরুতে 5 তারিখের পরে আমরা দেখলাম যে তারেক জিয়া খুব উৎফুল্ল ভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেললো যে বাংলাদেশে আসছি, গণতন্ত্র উদ্ধার করা হবে। তো আজকে বিএনপি বুঝতে পারতেছে যে এই দেশে ফেরা ইউনূস কোনোদিনই অ্যালাউ করবে না তারেক জিয়াকে, এবং হচ্ছে গিয়ে ইউনূসের একমাত্র এক্সিট পথ, যেটা সেফ এক্সিট হতে পারে, সেটা হচ্ছে জামাতের হাতে ক্ষমতা তুলে দেয়া। এছাড়া তার কোনো সেফ এক্সিটের জায়গা নেই। তো এই যে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে, আপনার কি মনে হয় যে বিএনপি আসলে এই ব্যাপারটা বুঝতে পারছে, বা বিএনপি এই ব্যাপারে কোনো রকম ধারণা রাখে? আমি আপনারে বলি, বিএনপি তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন এবং বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপির মধ্যে অনেক নেতার এটা পদোদয় হয়েছে অনেক আগে, বাট মূল নেতৃত্ব যেটা তারেক জিয়া, হুম। হ্যাঁ, সে কতটুকু বুঝতে পারছে, মানে আমি এটা বুঝতে পারি না। কারণ গত মাসে সে যখন আপনার ইউনূস সাহেবের সাথে গোপন বৈঠকে মিলিত হয়েছে, সেখানে কি হয়েছে না হয়েছে এবং কিভাবে সে প্রফুল্ল হয়ে গেল, তার দলের নেতাদেরকে সে যদি আমি জানি না নির্দেশ দিছে কিনা, বাট বিএনপি যে কথাগুলো বলছিল এর আগে, যে করিডোর দেওয়া হবে না, চট্টগ্রাম বন্দর দেওয়া হবে না, ওই মিটিং এর পর থেকে তারা সাউন্ডলেস হয়ে গেল। তারাই দাবি করলো খলিলকে ওই জায়গায় রাখা যাবে না, আবার খলিলেই তাদেরকে জামাই আদর করে ওখানে নিয়ে গেল। খেয়ালটা করছেন? অর্থাৎ তারা যে দাবিটা করে সেই দাবিটা থাকে না। কারণ ইউনূস সাহেব লন্ডন যাওয়ার আগে তারা দাবি করছে 3টে উপদেষ্টার পরিবর্তন। তো হুম। ইউনূস কি কোনো পরিবর্তন করছিল? করে নাই তো। বরং তারা দাবি ওই উপদেশটাকে দিয়েই, খলিলুর রহমানকে দিয়েই হচ্ছে কি তারেককে রিসিভ করিয়েছে। ও না, যমুনাতে আসিফ, এই যে বাচ্চা পোলাটা, হ্যাঁ, ওকে নিয়ে হ্যাঁ, ও বিএনপির সঙ্গে ও মিটিং ও করে। কিন্তু আমরা সালাউদ্দিন সাহেবকে রিসিভ করছে। হ্যাঁ, হুম, হুম, তো সালাউদ্দিন সাহেবের হাতে একটা ফাইল ছিল। কয় আঙ্কেল বা কি জানি বলছে যে এইটা কি, কই এটা তোমার বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, তো এটা কইয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে কথার কথা ইউনূস সাহেবের সাথে ওরা বলছে, আর ইউনূস সাহেব হেই আসিফের পাশে বসে রেখছে। কথার কথা। হুম, হুম, হুম। তো তাইলে এটা এত সিমটমের পরেও যদি তারা না বুঝে, এখনো যদি মনে করে হ্যাঁ ইউনূস খুব নরম মানুষ, বোকাশোকা মানুষ, কিচ্ছু বুঝে না। ইউনূস যেটা বুঝে বাংলাদেশের, মানে আমি এটা 2 নম্বরই লাইনে বলতেছি, অর্থাৎ 2 নম্বর লাইনে ইউনূস যেটা বুঝে বাংলাদেশের আর কেউ বুঝিয়া নাই একদমই কারো তাই। পক্ষে। তারেক জিয়া তো তার কাছে শিশু, তার ওই খেলার কাছে, হুম, ইউনূসের হুম। ওই খেলার কাছে তারেক জিয়া শিশু। যদিও কথার কথা তারেক জিয়ার জীবন ইতিহাস, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত খুব একটা ভালো না। কারণ প্রতিপক্ষকে গ্রেনেড মেরে একেবারে মেরে ফেলতে হইব। ওই ভাই, আমি একজন ভালো ফুটবলার, কিন্তু প্রতিপক্ষ হইলে আমি খেলতে পারি না, আমারে হুম, মারলে কাজ হুম। ছেড়ে দিতে হয়। তাইলে আমি কেমন ভালো প্লেয়ার হইলাম? খেলতে করছেন না, এই আসলে মানসিক। ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয় একটা দল। বিএনপি তো সবসময় গণবিচ্ছিন্ন ছিল, জনমানুষের দল কোনোদিনই হয়ে উঠতে পারেনি এই কারণে। কারণ তারা সবসময় পেশি শক্তিতে বিশ্বাসী। কারণ ক্যান্টনমেন্টের যে কালচার, সেই কালচারের মধ্যে দিয়ে আসলে বিএনপির যে চরিত্র সেটা গঠন হয়েছে। তো সেই জায়গা থেকে তারা কখনোই গণমানুষের ভাষায় কথা বলতে শেখেনি। না, তাদের বিগিনিং থেকে আপনি দেখেন ওই স্বাধীনতা বিরোধীরা তাদের উপরে আসর করছে। হুম, আপনি শাহজিজের মতন লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে কারকে দিয়া? বিএনপি কে দিয়া। হুম, এবং হুম, জিয়াউর রহমান জীবিত অবস্থায়, আমি তখন বাংলাদেশে এবং প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত, কোথাও দেখি নাই জিয়াউর রহমান বা বিএনপি একটিবার বলছে যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। না, এটা আবার এটা কোথাও কোনোদিনই দেখিনি। বলেনি। না, জিয়াউর জিয়াউর রহমান রহমান মনে, তার জীবনে কোনোদিন এই কথা উল্লেখ করেনি কোথাও, না, বা কোথাও দাবি করেনি সে। হ্যাঁ, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে প্রথম এই কথাটা বলল শাহ আজিজ। কে? হুম, স্বাধীনতার বিপক্ষীয় একটা শক্তি। কেন কথাটা বললো?
আমাদের মধ্যে বিভেদ লাগানোর জন্য। বিএনপির কিছু লোক এটারে খাইলো। একটাবার তারা তাদেরকে জিজ্ঞেস করে না যে স্বাধীনতা ঘোষণা হয়েছে 25শে মার্চ রাত্রে ক্র্যাকডাউনের পরে 26 তারিখ, আর জিয়াউর রহমান ঘোষণা দিছে 27 তারিখ। তাইলে কি এটা হয়? তাইলে কি এটাকে তোমরা যেভাবে উপস্থাপন করতে চাইতেছ সেটা তো নয়। এই জায়গায় আসো যে সামরিক বাহিনীর পক্ষ থেকে 27শে মার্চ বাংলাদেশে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার পাঠ করছে জিয়াউর রহমান। এই ধরনের একটা জায়গায় আওয়ামী লীগকে যাওয়া উচিত, কারণ যে যতটুকু প্রাপ্য তাকে অতটুকু দেওয়া উচিত আমার দৃষ্টিতে। তাকে আমরা খাটো করার কোনো সুযোগ নাই, কারণ সে একজন ফাইটার ছিল, ফ্রিডম ফাইটার ছিল, আমাদের একজন সেক্টর কমান্ডার ছিল। তাকে আমরা অবজ্ঞা করব কেন? তাকেও আমাদের মূল্যায়ন করা উচিত। কিন্তু যদ্দূর চায় আপনি করছেন 1 ইঞ্চি চাইবেন 1 হাত, এটা তো হয় না। আপনি ওই 1 ইঞ্চিতেই থাকেন, সেখানে 19-20 হইতে পারে। এই আর কি। না, আজকের অবস্থার দৃষ্টিতে তো মনে হচ্ছে, আমার মনে হয় হয়তো কিছুদিনের ভিতরেই, কারণ এনসিপি বলেন, এবি পার্টি বলেন, এরা সব হইলো জামাতের লোক। খুব বিএনপির ভিতরেও জামাতের লোক ছিল। এই যে ফয়েজ দেখছেন কয়দিন আগে হে পদত্যাগ করছে, সে তো অরিজিনালি জামাতের লোক। আওয়ামী লীগের ভিতরে ছিল, ছাত্রলীগের ভিতরে ছিল, কারণ এরা হইলো মুনাফিক। এদের অন্তরে যেটা মুখে সেটা আসে না। আমরা যখন ইউনিভার্সিটিতে বা মানে ছাত্রলীগ করতাম তখনই দেখছি শিবির কোনোদিন বলতো না আমি শিবির করি। সে কইতো পালা আসেননি, আপনার মা বালা আসেনি, আপনার আব্বা বালা আসেনি, আপনি নামাজে গেছেননি, নামাজ পড়ছেননি, খাইছেননি, শুইছেননি। এই হইলো তাদের প্রতারণা। আর ছাত্রলীগের ছেলে বুল ফুগুলাই বলতো যে আমি ছাত্রলীগ করি। এখানেই হচ্ছে তাদের মধ্যে আমাদের পার্থক্য। এরা মুনাফিক, এরা কখনো সত্য কথা বা মনের কথা বলতে জানে না, বলতে পারে না। এখন আজকের এই বাংলাদেশটা রক্ষা করতে হইলে ভাই আমার কথাটা হচ্ছে, আমার স্পষ্ট, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হইলো বঙ্গবন্ধুর কর্মী। বঙ্গবন্ধু হত্যার পরে রাজনীতিতে সক্রিয় হয়েছি, তার মানে আমারও রাজনীতির বয়স 50 বছর হয়ে গেছে। এ দেশ রক্ষা করতে হইলে মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত লোক ঐক্যবদ্ধ হতে হবে। সে জামাত করলে আমার অসুবিধা নেই, যদি সে মুক্তিযুদ্ধের পক্ষের হয়। সে যদি বলে বাংলাদেশের স্বাধীনতায় আমি বিশ্বাস করি, আমি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আমি জয় বাংলা স্লোগান ধারণ করি, এই সকল লোককে আমাদের এক জায়গায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এই দেশ রক্ষা করতে হইলে। কারণ ওরা বিভিন্ন ভাবে 53 বছরে কখনো আপনার ঘাড়ে উঠছে, কখনো আমার ঘাড়ে উঠছে, কখনো আপনাকে ব্যবহার করছে, কখনো আমাকে ব্যবহার করছে। আমরা ব্যবহৃত হয়েছি। আমরা 53 বছরের ইতিহাসে মানে সব সময় বিভাজিত হয়েছি। 72 সন থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্য দিয়ে আমরা কিন্তু মুক্তিযোদ্ধারা বিভাজিত হয়েছি, ভাগ হয়েছি, এবং অদ্যাবধি আমরা কেবল ভাগের মধ্যেই আছি। আমরা মনে করতেছি যে ধরেন কথার কথা, এই যে আওয়ামী লীগ ধরা খাইছে, আওয়ামী লীগের ধরছে, আমি বাচ্চা গেছি। কই তুমি বাঁচতেছ? আসলে কি তুমি বাঁচতেছ? হ্যাঁ, এখন ছোট্ট একটা গল্প বলে শেষ করো। ধরেন একটা শশা ক্ষেত, মালিক দূরে পাহারা দিতেছে, এখন 3টা লোক শশা ক্ষেতের মধ্য দিয়ে আসতেছে আর চুরি করতেছে। একজন হুজুর, একজন ঠাকুর, একজন পাদ্রী। তো এখন মালিক চিন্তা করলো চোর হইল 3টা, আমি হইলাম একা, তো 3টারে আমি কেমনে মোকাবিলা করুম? তাই যে কইতেছে, কয় আরে হুজুর আসসালাম আলাইকুম, আপনি কেমন আছেন? আপনি কয়টা লইছেন? আরো 2টা ছিঁড়ি তার পকেটে দিছে। হ্যাঁ, আপনি হুজুর মানুষ, হ্যাঁ, আপনি আমার ক্ষেতের ফসল নিবেন,
এটা তো আমার জন্য আরো সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার, আমি সোয়াব পাবো। আর ঠাকুর তো আমগো পাশাপাশি বাড়ি। হ্যাঁ, ধরেন আমরারও হেরও একটা এই পাদ্রি ধরলো যে তুই বেটা এই খ্রিস্টিয়ান কোত্থেকে না কোত্থেকে আসছস, হ্যাঁ তুই, এরও দৈরা হেরে মারলো। এখন আবার সে বোল পাল্টাইলো, বোল পাল্টাই করতেছে হুজুর আমরা তো, কিন্তু এই ঠাকুর কেন ধরলো, এবার ঠাকুর রে মারলো। এইবার কয় হুজুর আপনি না হুজুর ওয়াজ নসিহত করেন, হ্যাঁ চুরি করা পাপ, আপনি কেমন চুরি করলেন? কথাটা বুঝছেন? এরা ওই যে বোল পাল্টায়, সেকেন্ডে সেকেন্ডে বোল পাল্টায়, সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টায়, কখনো ছাত্রলীগের লুঙ্গি নিচ্ছে, কখনো আওয়ামী লীগের লুঙ্গি প্যান্ডেল নিচ্ছে, কথার কথা খুব এইভাবে কইরা তাদের মূল উদ্দেশ্য হইল ৭১-এর প্রতিশোধ। সেই মুক্তিযুদ্ধে তারা যেই ভূমিকা রেখেছিল সেটার প্রতিশোধ, তার মানে বাংলাদেশ থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, কোনো ভাস্কর্য থাকবে না, বঙ্গবন্ধু থাকবে না, এবং কি জিয়া রহমানও থাকবে না। কথার কথা, এই উপলব্ধি যদি এই দেশের মানুষের না আসে, আপনি বিএনপি করেন করেন, সমস্যা কোথায়? কিন্তু এই উপলব্ধির জায়গায় যদি আপনি না আসতে পারেন, আজকেও সাদাবাজি হয়েছে, বিএনপির লোকেরা আজকেও সাদাবাজি করছে, আজকেও আওয়ামী লীগের লোকজন ধইরা তারা পুলিশে দিতেছে, মারতেছে, 2 দিন পরে তো তোদেরকে ধরবে। আজকে 3 দিন বাংলাদেশের যে অবস্থা, এর পরও যদি এদের হুঁশ না হয়, এদের যদি সেই উপলব্ধি না আসে, তাহলে এদের রক্ষা পাবে কিভাবে? আপনি দেশের কথা বাদ দেন, বিদেশে এই আওয়ামী লীগ হইলো স্বৈরাচার, এদেরকে এই জায়গায় হ্যাঁ হেরা থাকতে পারবে না। বললাম বলে তোদের হেরা, যে কথার কথা, যে ওই সমস্ত জায়গায় আমাদের যাওয়ারই দরকার। হ্যাঁ, দেশটাকে রক্ষা করতে হবে, দেশটাকে বাঁচাইতে হবে। হ্যাঁ, তো এই আমার মনে হয় অনেকক্ষণ অনেক কথাই তো বলে ফেললাম। হ্যাঁ, আসলে সবাই সব শেষে আসেন আমরা দেশটাকে রক্ষা করি, দেশটাকে বাঁচাই। এই দেশটা চলে আসছিল, অনেক দূর আমরা আগাই গেছিলাম ভাই, অনেক দূর আগাই গেছিলাম। একেবারেই তাই। হ্যাঁ, আমার মনে হয় দাদা, এখন আসলে দেশের যে স্বার্থের জায়গাটা, মুক্তিযুদ্ধকে রক্ষার জায়গাটা, এই জায়গাটা এক্স্যাক্টলি আওয়ামী তাই। লীগ বিএনপি ব্যাপারটা না ভেবে আসলে সার্বিকভাবে সকলে মিলে, অন্তত পাকিস্তান পন্থী এই যে হায়নারা, যারা সেই ৭১-এর হ্যাঁ প্রতিশোধ হ্যাঁ নিয়ে আজকে দেশ দখল করেছে, তা হ্যাঁ যে হ্যাঁ, জামায়াতের একটা পুতুল হিসেবে ইউনূস আবির্ভূত হয়েছে, যে ইউনূস রাইট। মূলত তার নিজের অপকর্ম ঢাকবার জন্য, তার যে মামলা, তার যে চুরি, এইগুলো থেকে হ্যাঁ, আত্মরক্ষার জন্য সে পুরো বাংলাদেশকে যদি, মানে আমি যেটা বলি যে পুরো বাংলাদেশকে যদি ধ্বংস করে দেয়া হতো পারমাণবিক বোমা মেরে, তাতে রাইট ইউনূস রাজি ছিল। রাইট বাংলাদেশ রাইট, পুরোটা ধ্বংস করে হলেও সে চেয়েছিল যে এক্স্যাক্টলি। তার মানে তার অপকর্ম কেন মামলা করা হলো, কেন শেখ হাসিনা তার অপকর্মের বিরুদ্ধে কথা বলল। হ্যাঁ, তো হুম সে হুম হচ্ছে পুরো হুম, বাংলাদেশ ধ্বংস করে হলেও সে ক্ষমতা চেয়েছে, সে তার মামলা থেকে বাঁচতে চেয়েছে। তো সেই জায়গায় জি, জামায়াতের হাতে দেশ তুলে দেয়, এটা তো ছোট ব্যাপার ইউনূসের হুম জন্য। হুম হুম হুম, তো এই জায়গাটা আমাদের আসলে সম্মিলিতভাবে যুদ্ধের সময়, এখন সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের যে শহীদদের স্বপ্ন ছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর সময় এটা। তো বিএনপির মধ্যে এই শুভ বোধের উদয় হোক, এতটা হুম দেরি না হয়ে যাক যে আর কোনোদিন বিএনপি বাংলাদেশের মাটিতে ফিরতেই না পারে। কারণ বিএনপিকে উৎখাতের পুরো পরিকল্পনাটা এখন তৈরি হয়েছে, মব থেকে শুরু করে সবকিছু ওপেন করে দিয়েছে। বিএনপি হুম করো, এবং করলে জনগণের কাছে বিএনপিকে ভিলেন বানানো যাবে। এবং দেখবেন হুম, বিএনপির নেতাদেরকে যখন জবাই করা হয়, যখন শিবিরের লোকজন, সমন্বয়ক, এনসিপি বা যাই বলি, এরা যখন বিএনপির কোনো কর্মীকে খুন করতেছে, ওটা নিয়ে কোনো নিউজ নেই বাংলাদেশে। না কিন্তু বিএনপির একটা লোক যদি এক জায়গায় চুরি করে, সেটা নিয়ে বাংলাদেশের ন্যাশনাল পত্রিকাগুলোয় প্রত্যেক ঘন্টায় একটা করে নিউজ বুলেটিন দিতে হয়। এটা না, ইউনূসের পরিকল্পনা। পরিকল্পনা। ইউনূসের আপনি আছে আপনি ওই দিনের ঘটনাটাই দেখ, ওই দিন কিন্তু 3টা ঘটনা এট টাইমে ঘটছে, অর্থাৎ ৩ টা ঘটনা মিরপুরে একই সময়। হ্যাঁ সোহাগকে হত্যা করা হয়েছে, তারপরে চাঁদপুরে মসজিদের ভিতরে মাদানী সাহেবকে আপনার মারা হয়েছে। হ্যাঁ, হুম, তারপরে আপনার ওই যে যুব দলের একটা ছেলেকে হ্যাঁ মারছে। এখন হুম, বিএনপি তো কই ওই দুটাকে ওইভাবে ফেসে নিয়ে আসতে পারলো না। আর জামাত শিবির তারা কত সূক্ষ্ম দেখেন। হ্যাঁ, এই যে এনসিপির বাচ্চারা
হ্যাঁ, এই ঘটনা। আচ্ছা, বিএনপির লোক বিএনপির লোকের মারছে, এই কথা বলে না, বলে চাঁদাবাজ। তোরা চাঁদাবাজি করতেছস না? তোরা চাঁদাবাজি না করলে, তোরা যে রূপায়ণ টাওয়ারে 2টা টাওয়ার 2টা ফ্লোর ভাড়া নিয়ে অফিস করছস, কিভাবে সম্ভব সেটা? তোদের চাল চলন, যেখানে তোরা মেসে থাকতি, হ্যাঁ মেসে ঠিক মতন খাইতে পারতি না, এখন তোরা যে গাড়ি দৌড়াস, এই টাকা কোত্থেকে পাইছস? এবং এই যে আজকে আজকে তো 13 দিন বলে উত্তরবঙ্গ সফর করতেছে, হ্যাঁ, তো এই ইনভেস্টমেন্ট কার? এদেরকে দিলে হয় কি জানি, ওই দিন দেখলাম একটা সুন্দর কথা, অনুদান যে দিয়েছে। হ্যাঁ, অনুদান অনুদান, দিয়েছে। অনুদান। আর আমাদের দিলে কয় কি, যে আর একটা সুন্দর শব্দ, হ্যাঁ কি, হ্যাঁ, যাই হোক, এই যে সমাজটাকে ওরা ধ্বংস করে দিতেছে, এখান থেকে দেড় জাতিকে উদ্ধার করতে হলে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হই। হ্যাঁ, আমাদের দর্শকদের কাছে আসলে আমাদের এটাই প্রত্যাশা যে মুক্তিযুদ্ধের জায়গায় কোনো আপোষ নেই, এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ যেখানে হচ্ছে বিপন্ন, যেখানে বাংলাদেশ বিপন্ন, সেখানে দল মত ভেদাভেদ না রেখে শুধুমাত্র 71 পাকিস্তানি যে পরাজিত শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় হোক। সবাই এই জায়গাটায় আপনার কথা বলেন, ইউনূস এবং জামাতের যে দুর্নীতি, তাদের -2 ফর্মুলা, এগুলো নিয়ে কথা বলেন, মানুষের কাছে সত্যটা তুলে ধরেন। অন্ততপক্ষে জুলাইতে যে প্রতারণা শিকার বাংলাদেশ হয়েছে, এমন প্রতারণা শিকার আর কোনদিন বাঙালি না হোক, এইটুকু রাইট। শুভকামনা। আর দাদা, অনেক আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনি হ্যাঁ, দীর্ঘ অনেক সময় দিলেন। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে দেখছেন বা দেখবেন, আপনাদের সকলকে আবারও মজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ অবশ্যই। ব্যক্ত করছি। কারণ আমরা যত কিছু হোক, এই বাঙালি বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এবং 53 বছর 54 বছর ধরে আমরা এই পথে হাঁটছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই পথ মুক্তিযুদ্ধের, থেকে বিচ্যুত হবে না বাংলাদেশ। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং এই মুক্তিযুদ্ধটা কেউ আমাদেরকে সাইসি দিয়ে দিছে এরকম কোনো ঘটনা হয় নাই। এই মুক্তিযুদ্ধ একেবারে। মানে আমাদের স্বাধীনতা। 30 লক্ষ শহীদ, অর্থাৎ রক্ত সাগরে পাড়ি দিয়ে আমরা জয়লাভ হুম, করে দেশ গঠন করেছি। কাজেই আমরা এই মুক্তিযুদ্ধ বৃথা যেতে পারে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দাদা, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। এত চমৎকার যে ইতিহাসের অনেকগুলো বাঁক আমরা জানতে পারলাম, নতুন করে নতুন করে আবার বিষয়গুলো চোখের সামনে ভেসে উঠলো, যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের প্রাপ্তিটা আসলে কতটা দীর্ঘ একটা সংগ্রামের বিনিময়ে, এবং এই জায়গাটায় আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর যে অবদানের জায়গাগুলো, সেগুলোকে আমরা আরেকবার ভাববার সুযোগ পেলাম। তো যারা এত সময় পর্যন্ত দি পলিটিক্যাল ড্রামার ফেসবুক পেজ এবং ইউটিউবে এই প্রোগ্রামটি দেখলেন, যারা কথাগুলো শুনলেন, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সকলের জন্য শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।